একটা আশা নিরাশার দোলাচলের কথা, কিন্তু আমি সবসময় একজন আশাবাদী মানুষ। যখন দায়িত্ব নিই, তার দায়িত্ব নিলাম অগস্ট মাসে, অক্টোবর মাসেই দেখলাম বাংলাদেশ বায়ু দূষণের শীর্ষ। তো একজন একটা পোস্ট দিয়ে আমাকে অভিনন্দন জানালেন, ধন্যবাদ পরিবেশ উপদেষ্টা, আমরা বায়ু দূষণের শীর্ষ হয়েছি এবার। তিনি জানেনও না যে বায়ু দূষণে ৬-৭ বছর যাবতই আমরা শীর্ষ হচ্ছি। তিনি আমাকে 2 মাসের মাথায় ধরে নিলেন যে আমি তার যাবতীয় সমস্যার সমাধান করে দেব এবং 2 মাসের মধ্যে বাংলাদেশের বায়ু দূষণের সমস্যা কমে যাবে। কথাটা এই জন্য বলছি যে তথ্য আর বাস্তবতার একটা সংযোগ আমাদেরকে ঘটাতে হবে। এইটা ইন্ডিভিজুয়ালকে ব্লেম করা বা গভর্নমেন্টকে ব্লেম করার বিষয় না, আমাদের সকলকে মনোযোগী হতে হবে আসলে একটা সিস্টেম গড়ে তোলার পক্ষে। আমি দায়িত্ব নিয়েছি, আমার হয়তো আর 1.5 মাসের সময় নাই, কিন্তু এই 1.5 মাসে আমি 2টো কাজ করে যাওয়ার চেষ্টা করব। একটা কাজ হচ্ছে সম্প্রচার কমিশন অধ্যাদেশ। এইটার জন্য আমার খুব ভালো হলো আপনাদের আজকের যে নীতিটা পেলাম, সম্প্রচার সাংবাদিকতার নীতি নৈতিকতা, এটার সাথে সংস্কার কমিশনের যে রিকমেন্ডেশনগুলো আছে সেগুলো মিলিয়ে, এবং সংস্কার কমিশনের রিকমেন্ডেশনগুলোর অনেকগুলোই পার্শ্ববর্তী একটি দেশের ব্রডকাস্টিং কর্পোরেশন যে আইনটা আছে সেখান থেকে নেওয়া হয়েছে বলে মনে হয়েছে। তো তারা তো অনেক বড় দেশ, অনেক কটা স্টেট আছে, আমাদের অত বিস্তৃত পর্যায়ে হয়তো প্রশাসনকে নিয়ে যাওয়ার প্রয়োজন হবে না। আমি আসলে এই আইনটার 2/3 আমার মতন করে ড্রাফট করে ফেলেছি, বেসড অন হোয়াট দ্য সংস্কার কমিশন হ্যাজ সেড। আজকে সন্ধ্যায় বসে আশা করি একটা ফার্স্ট ড্রাফট আমি শেষ করতে পারবো। কিন্তু আইন করা তো শুধু আমার উপর নির্ভর করবে না, উপদেষ্টা মণ্ডলীর এক হতে হবে, আপনাদের এটার ব্যাপারে মতামত দিতে হবে। আশা করি এটা আমি করে যেতে পারবো। দ্বিতীয় যে কাজটা করবার চেষ্টা করব সেটা হচ্ছে প্রেস কমিশন অধ্যাদেশ। এইটার মধ্যেই সাংবাদিকতার সুরক্ষার বিষয়টা নিয়ে আসতে হবে। এটা এখন সাংবাদিকতার সুরক্ষা, ধরেন আমি বলে গেলাম, ইজ দ্য সিস্টেম প্রিপেয়ার্ড টু অ্যাকসেপ্ট ইট? আপনি বললেন যে 3 বছর লেগেছে আপনারা নিজেরা এটা করতে, নিজেরা এটা করতেই লেগেছে 3 বছর, আর সমর্থন দিয়েছে 5টা টেলিভিশন। তো যখন আপনার সিস্টেমের বাইরে একটা সিস্টেম আপনার স্বার্থ নিয়ে কথা বলবে, আমি একটা আইন করলেই যে ওটা ইমপ্লাইড হবে, ওটা কমপ্লায়েন্ট হয়ে যাবে তা না, বরং সিস্টেমকে সাথে নিয়ে যদি করতে পারি তাহলে সেটা ভালো হবে। আমি আমার ধারণাগুলো বলি। যদি একটা প্রেস কমিশন আমরা করতে পারি, সেই প্রেস কমিশনটা সাংবাদিকদের সুরক্ষার যে সংজ্ঞাটা আছে আইনের মধ্যে আমরা সেটা আনলাম, এবং সেই প্রেস কমিশনের দায়িত্বটা হবে সকল সংবাদ মাধ্যম যেন একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে এই সুরক্ষাগুলো দিতে এবং প্রদান করতে পারেন, সেটার একটা পথরেখা তৈরি করে। তাহলে কিন্তু জানেন, এই যে শত শত পত্রিকা, শত শত গণমাধ্যম, এইটা থেকেও এক ধরনের উত্তরণ ঘটবে। কারণ অনেক গণমাধ্যম কিন্তু শুধুমাত্র কিছু ব্যক্তির, কিছু প্রতিষ্ঠানের বা কিছু দলের মুখপাত্র হিসেবে কাজ করে। গণমাধ্যম বলতে যা বোঝায় সেটা সে অর্থে হয়ে ওঠেনি। একটা উদাহরণ দিই, আমি দায়িত্ব নেওয়ার পরদিনই আমাকে একটা মোটা ফাইল দেওয়া হলো, বললো পাতায় পাতায় সাইন করতে। এটা কিসের পাতায় পাতায় সাইন করব? আমি তো লয়ার মানুষ, এমনিতেও সাইন করতে ভয় পাই, আর আমার সাইনও লম্বা, কারণ বাই ট্রেনিং আমাদেরকে শেখানো হয় পুরো নামটা সাইন করতে। তো বলে এটা হচ্ছে ক্রোড়পত্রের বিষয়। আমি সেই ক্রোড়পত্রের সিদ্ধান্ত তো আমি নেই নাই, আমি কেন সাইন করব? আগের উপদেশটা নিয়ে গেছেন, ওইভাবেই করে দেন আপনারা। বললো না ম্যাডাম, এটা সাইন করতে হবে। আমি এত পত্রিকা থেকে কেন দিচ্ছেন? অনেক পত্রিকা, আমি নামও জানি না, বললো যে অনেক পত্রিকা শুধু বছরেই 2টা ক্রোড়পত্রের টাকা পাবে, সেই জন্যই তারা অনেক আশা করে বসে থাকে। এটাও তো একটা বাস্তবতা গণমাধ্যমে, এটা একটা বাস্তবতা না? যে একটা 2 বছরে 2বার ক্রোড়পত্র পাওয়ার জন্য। এবং তারপরে আমি দেখলাম, আমি তো ভেবেছি এখানে তথ্য সংক্রান্ত, মানুষের মতামত প্রকাশের স্বাধীনতা সংক্রান্ত কিছু কাজ করব, কিন্তু এসে দ্বিতীয় দিনেই আমার পড়তে হলো এই ক্রোড়পত্র বন্টনের কাজে। সো আমাদের আসলে দরকার হচ্ছে
আমি হয়তো নিরপেক্ষতা বলবো না, কিন্তু বস্তুনিষ্ঠতা তো বলাই যেতে পারে। নিরপেক্ষতা বলবো না, কিন্তু ভয়ে আসলে আমি বলতে চাইছিলাম। কিন্তু আসলে ইউ হ্যাভ টু বি নিরপেক্ষ টু দ্য নিউজ, নট টু দ্য নিউজ হাউস, নট টু দ্য পলিটিক্যাল পার্টি। আপনার নিজের বিবেকের প্রতি এবং ইস্যুর প্রতি আপনাকে নিরপেক্ষ হতে হবে। তো আমি এই দুটো অধ্যাদেশের কাজ শুরু করেছি। আশা করি একটা আমি আজকেই শেষ করে এই মাসের শেষ নাগাদ হয়তো আপনাদের মতামতের জন্য দিয়ে দিতে পারবো, এবং আরেকটা করতে ওটা একটু সময় লাগবে। জানুয়ারির 7 তারিখের পরে তো আমার আর যাওয়ারও উপায় নেই, তার মধ্যে শেষ করে দিয়ে যাওয়ার চেষ্টা করব। আমাকে এখানে একটা বোর্ড গঠনের কথা বলা হয়েছে, বিজ্ঞাপনের রেট কার্ডের কথা বলা হয়েছে, আর সম্প্রচার নীতিমালা অ্যাজ আই সেড, যেটা অলরেডি আই এম ওয়ার্কিং অন ইট। আমি দেখি কালকে মন্ত্রণালয়ে গিয়ে বোর্ড এবং বিজ্ঞাপনের রেট কার্ডটা নিয়ে কতটুকুন কি করা যায়। আমাদের আরেকটা আছে তথ্য অধিকার কমিশন। আপনারা জানেন যে সেখানে এই সরকারের সময় নিয়োগ হয়নি। তথ্য অধিকার কমিশনে এটাকে পূর্ণ উদ্যমে চালু করা, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি নিজেই যখন বেলার থেকে তথ্য চাইতাম, যেহেতু আমি চাইতাম সাধারণ তথ্য ফাইলেই আছে রাজুকের, আমাকে 1.5 বছর নানান কারণে ঘুরিয়ে 1.5 বছর পরে তথ্য দেওয়া হয়েছে। কিন্তু ভুক্তভোগী যেহেতু আমি নিজে, আমি জানি যে এই কমিশনটা কতটা গুরুত্বপূর্ণ। এই কমিশনে সকল সদস্য এবং সভাপতির নিয়োগ যেন চূড়ান্ত করা যায়, সেটাও চেষ্টা করব দ্রুততার সাথে। এবার একটু যাই যে এই যে আমাদের এখানে প্রধান অতিথি বিশেষ অতিথির একটা চর্চা চলে এসছে। বিদেশে এত জায়গায় যাই, কোথাও কেউ বলে না যে প্রেসিডেন্ট ওবামা এসছেন বা প্রেসিডেন্ট ট্রাম্প এসছেন, তিনি প্রধান অতিথি। আমরা যদি এই কালচার থেকে সরে আসতে পারি, সাংবাদিকেরাও যদি এটা শুরু করতে পারে, আমার উন্নয়ন সহযোগী সংগঠনকে বললে তারা কিন্তু এটা তাড়াতাড়ি করে ফেলে, কিন্তু বাংলাদেশে কোনো দেশি প্রতিষ্ঠানকে এটা বললে এটা করতে সময় লাগে। আমি এই ব্যারিয়ারটা চাই না, কারণ আমি মানে ধর আজকে যে আমার পরিচিতি, এই পরিচিতিটার একটা বড় কারণ কিন্তু গণমাধ্যম। এই যে 3টা পত্রিকা, ডেইলি স্টার, প্রথম আলো, নিউ এজ, তারা যত গুরুত্বের সাথে আমার সংবাদ ছেপেছেন, এটার জন্যই কিন্তু পরিবেশ ইস্যুটাকে আজকে আমার পরিচিতির বাইরেও পরিবেশ ইস্যুটাকে একটা বড় জায়গায় আমরা নিয়ে আসতে পেরেছি। তো তাদেরকে সেজন্য ধন্যবাদ জানাই এবং একদম মন থেকে সহমর্মিতা জানাই যে ঘটনাটা সেদিন ঘটে গেছে। সেজন্য এখানে একটু আমি সেলফ ডিফেন্সিভ হচ্ছি না, শুধু একটুখানি আমাদের ব্যাখ্যাটা দিই। ঠিক 12টা থেকে শুরু হয়েছে, 4টা 38 পর্যন্ত আমি কামাল ভাইয়ের সাথে কতবার কথা বলেছি তারও রেকর্ড আছে, মতি ভাইয়ের সাথে কতবার কথা বলেছি তারও রেকর্ড আছে, নুরুল কবির ভাইয়ের সাথে 2:30টার পরে আর কথা হয়নি, কারণ উনি আমাকে বলেছেন যে উনি স্পটে যাচ্ছেন। এটা ঠিক যে উই প্রবাবলি কুড বি প্রোঅ্যাক্টিভ, কারণ আমাদের যেহেতু আগে থেকেই এই হুমকিটা ছিল, কিন্তু যে মুহূর্তে আমরা জেনেছি সেই মুহূর্ত থেকে আসলে আমরা ফায়ার ব্রিগেড বলেন, এটা সত্য যে হেলিকপ্টারের কথা এসছে, কিন্তু ওই সময় ওই জায়গাতে আসলে হেলিকপ্টারটা দেয়া যেত না, কারণ হচ্ছে যে এত জোরে বাতাস দিলে আগুনটা ছড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা ছিল। অনেকে ফোন করে বলছিলেন যে কাঁদানে গ্যাস কেন দিচ্ছে না, সেটারও উপায় ছিল না, কারণ তাতেও ফায়ার আসলে অ্যাগ্রাভেট করার সম্ভাবনা ছিল। আমাদের যেটা প্রাইম টার্গেট ছিল যে ওই সময় যে 28 জন ছাদে আটকা পড়েছে, কোনো রকম ক্যাজুয়ালিটি ছাড়া তাদেরকে ওখান থেকে বের করে আনে। এবং আপনারা জানেন যে 2 দফায় ওখানে অগ্নিকাণ্ড হয়েছে। প্রথম দফার পরে আমরা আশান্বিত হয়ে গেছিলাম যে কন্ট্রোল করতে পেরেছি, কিন্তু দ্বিতীয় দফায় যখন আবার হয়েছে আমরা কিন্তু সত্যি শঙ্কিত হয়ে গেছিলাম। এবং তারপরে ফায়ার ব্রিগেডের লোকেরা যখন আশ্বস্ত করলো যে তাদের লোকেরাও ছাদে আছে ওদের সাথে, তখন মোটামুটি একটা স্বস্তি পেলাম। 4:37-এ তাদেরকে নামানো হয়েছে এবং তারপরে 4:38-এ আমরা আসলে আমাদের মধ্যে ফোন আলাপটা বন্ধ হয়েছে। ফলে নির্লিপ্ত এই কথাটা বলবো না, হয়তো প্রোঅ্যাক্টিভ যেটুকুন হওয়ার কথা ছিল সেটুকুন না হওয়াতে এই গণমাধ্যমগুলোর যেমন ক্ষতি হয়েছে, আমাদেরও কিন্তু তেমন ক্ষতি কম হয়নি। আমরা সরকার হিসাবেও এই ক্ষতিটা নিজেরাও উপলব্ধি করি এবং আমরা সত্যি সত্যি মর্মাহত। এবং আমাদের প্রধান উপদেষ্টা নিজেই আসলে এইটা আসলে আমাদের ধারণার মধ্যেও ছিল না। এবং এখানে আরেকটা কথা একটু বলি, এই যারা আগুনটা দিয়েছে তারা আমাদের আসলে কমন প্রতিপক্ষ। আপনার যদি কারো মতামত পছন্দ না হয়, আপনি ভিন্ন মতের একটা পত্রিকা খোলেন, আপনার পত্রিকাকে আপনি জনপ্রিয় করে তোলেন। আপনি সেটা না করে যে পত্রিকাতে একটা আগুন লাগিয়ে দিবেন আর মনে করবেন আপনার সমস্যার সমাধান হয়ে গেল, এটা তো হতে পারে না। আমরা যদি সত্যি আবার জুলাই আগস্টে ফেরত যাই, এই প্রথম আলো, ডেইলি স্টার, নিউ এজ, এই 3টা পত্রিকাই কিন্তু ওই সময় আন্দোলনের খবরগুলো
ছাপাচ্ছিল। যদি টেলিভিশনের দিকে তাকাই তাহলে চ্যানেল 24 এবং যমুনা, এবং আমার মনে আছে যে ওই আন্দোলনের পরে যমুনা এবং চ্যানেল 24-এর সাংবাদিকদেরকে নিয়ে মানে সাধারণ মানুষ কতটা আনন্দ করছিল এবং যমুনার সাংবাদিকদেরকে পেয়ে তারা কতটা তাদের আবেগটা প্রকাশ করছিল। কাজে নুরুল কবির ভাইয়ের এই মতামতের সাথে আমি একমত যে আমাদের কিন্তু সেলফ অ্যাসেসমেন্টটাও করতে হবে, সেলফ ক্রিটিসিজমটাও করতে হবে। সরকারের সমালোচনা সবসময় হবে, এটা সরকারের জন্য ভালো যে সরকার উইক পয়েন্টগুলো বুঝতে পারে, কিন্তু সেলফ ক্রিটিসিজমটা আমাদের জন্য খুব জরুরি, সেলফ অ্যাসেসমেন্টটা আমাদের জন্য খুবই জরুরি। গণমাধ্যমের গ্রহণযোগ্যতা বাড়াতে গেলে এই মাধ্যমটাকে নিজের একটা ক্রিটিসিজম মেকানিজমে আসতে হবে, এবং সেই জন্য আজকের যে দুটো ডকুমেন্ট আপনারা দিয়েছেন এটা আমি মনে করি খুব ভালো একটা উদ্যোগ, একটা বড় ভিত্তি হয়েছে নীতি নৈতিকতা মেনে সাংবাদিকতার দিকে এগিয়ে যাওয়ার কথা। সন্দেহ আর নেতিবাচকতা, আমি সাংবাদিকতার এই পাঠ থেকে যদি সরে যাই, যেদিন থেকে দায়িত্ব নিয়েছি সেদিন থেকেই দেখেছি যে প্রতিটা মানুষের একটা রাজনৈতিক পরিচয় আছে, কেউ আওয়ামী লীগ বা কেউ বিএনপি বা কেউ জামাত। এ এক অদ্ভুত অবস্থা, মানে কাউকে আমি দেখিনি যে এই মতামতের মানে আপনি সে তার হয়তো নেই, কিন্তু তার প্রতিপক্ষ তাকে ঘায়েল করার জন্য একটা রাজনৈতিক ট্যাগ দিয়ে দিবে, কিংবা তার নিজেরই আছে। তো সেখানেই আমি আসলে বস্তুনিষ্ঠতা নিরপেক্ষর দাবিটাকে অস্বীকার করতে পারি না। এখন দেখেন, সন্দেহ আর নেতিবাচকতার ভিত্তিতে একটা জাতিকে এগিয়ে নেওয়া সম্ভব, বিভাজন করে একটা জাতিকে এগিয়ে নেওয়া সম্ভব। আমরা যদি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি তাহলে সেটা কিরকম হবে, যে সকল মতাদর্শই সেখানে থাকবে, কিন্তু আপনার পেশাগত দায়িত্ব পালনের সময় কোনো মতাদর্শ সেখানে এসে প্রভাব বিস্তার করবে না, কিংবা কোনো স্বার্থ গোষ্ঠীর স্বার্থ সেখানে এসে প্রভাব বিস্তার করবে না। এটাই তো চাই আমাদের। আপনাদের মনে আছে সেই প্রেস কনফারেন্সগুলোর কথা, যেখানে সরকার প্রধানকে প্রশ্ন করা হতো? প্রশ্নগুলো আপনাদের মনে আছে? প্রশ্নের ধরনগুলো আপনাদের মনে আছে? আপনারা কি ওই সেলফ ক্রিটিসিজমটা করেছেন, ওই সেলফ অ্যাসেসমেন্টটা করেছেন? আজকে তো এখানে দাঁড়িয়ে অনেক কথা বলতে পারলেন। একজন খায়রুল ভাই হতাশার কথা বললেন, হতাশ হবেন কেন? সংক্ষুব্ধ হবেন। আপনি অবশ্যই সংক্ষুব্ধ হবার অধিকার রাখেন যদি আপনার যা প্রাপ্য আপনি তা না পান, কিন্তু হতাশ হবার তো কোনো সুযোগ নাই। আর এই সারাক্ষণ সন্দেহ আর নেতিবাচকতার ভিত্তিতে আসলে আমি মনে করি না কাজ করাটা সম্ভব হবে বলে। আমাদের উদ্বেগের জায়গা, কামাল ভাই বলেছেন মালিকানা, উদ্দেশ্য, ওই জায়গাগুলো প্রকাশ করা হয়নি। আমি জানি না সারা, কুড ইট বি কর্পোরেশন লিফটিং দ্য ভেইল অফ কর্পোরেশন? আই এম নট শিওর যে কর্পোরেট এন্টিটির কিছু জিনিস আসলে আমি এটা আগে শুনিনি কামাল ভাই। কর্পোরেট এন্টিটির কোনো বিষয় আপনি চাইলেই প্রকাশ করতে পারেন না, এটা মানে এমনকি কোর্টেও না। কোর্টে যখন কোনো প্রসিডিংস চলে তখনও সেটা পারা যায় না, বাট এটা আমি কালকে গিয়ে খোঁজ নেব যে এটা কেন হয়নি। এখন গণমাধ্যম, আমরা যদি সত্যি নতুন বাংলাদেশে গণতন্ত্র চাই, তাহলে গণমাধ্যমের সাথে গণতন্ত্রকে বিচ্ছিন্ন করার আমি কোনো সুযোগ দেখি না। আমি সুযোগ দেখি না যে যুক্তি দিয়ে জয় না করে ভয় দিয়ে জয় করা। দেখেন, ভয় যারা দেখায় তারা অভিন্ন প্রতিপক্ষ। ভয় কি আমাকে দেখায়নি? আপনারাও তো এটা জানেন যে আমার বাসার সামনেও ককটেল ফাটানো হয়েছে। অর্থাৎ ভয় যারা দেখাচ্ছে তারা কিন্তু আমাদের কমন প্রতিপক্ষ। এই কমন বা অভিন্ন প্রতিপক্ষের বিরুদ্ধে যদি আমাদের লড়াই করতে হয়, এবং লড়াই তো করতেই হবে এবং জিততে হয়, তাহলে আমি একটা কথা বলবো যে আমাদের পেশাদারিত্বের প্রশ্ন কোনো আপোষ থাকতে পারবে না, এবং আমাদেরকে এনগেজ হতে হবে। একজন আরেকজনকে প্রতিপক্ষ মনে করে কোনো কাজ হবে না। এতে কি হবে জানেন? আমরা ডিম পোচ করতে গিয়ে দেখা যাবে পুরো রান্নাঘরেই আগুন লেগে যাচ্ছে। আমরা এখানে এসেছি ডিম পোচ করতে, পুরো রান্নাঘরে আগুন লাগাতে কিন্তু আসি নাই। ফলে কোন জায়গাতে আমাদের পার্টনারশিপের দরকার, কোথায় আমরা সমালোচনা করব, কোথায় আমাদেরকে সংযমী হতে হবে, কারণ আমরা জানি যে আমাদের প্রতিপক্ষ অভিন্ন, আর কোথায় কোথায় আমরা এঙ্গেজ করব। সেই সমালোচনা, সংযম এবং এঙ্গেজমেন্ট, এই তিনটার জায়গা আমাদেরকে ঠিক করে নিতে হবে। আমরা এমন একটা কমপ্লেক্স সময়ে প্রশাসনটাকে চালাচ্ছি, পুরোটা ভেঙে যাওয়া একটা সিস্টেম। সেখান থেকে নীতিনৈতিকতার যেমন বড় ধরনের কম্প্রোমাইজ ছিল, দলীয়করণের যেমন একটা সীমাহীন বাস্তবতা ছিল, ডিমোরালাইজ হয়ে যাওয়ার যেমন একটা বাস্তবতা আছে,
সেখান থেকে একটা সিস্টেমকে চালিয়ে নিয়ে যাওয়াটাই হচ্ছে আমাদের প্রধান কাজ। এবং এই সরকারকে তো আসলে ক্রাইসিস ম্যানেজমেন্টেরই একটা বড় ভূমিকা পালন করতে হয়েছে। ফলে নিজেকে অনেক সময় ডিফেন্ড করাও যায় না ঠিকভাবে, কিন্তু আমরা জানি কতটা কমপ্লেক্স রিয়ালিটিতে আমরা অপারেট করছি। সেখানে কোনো কোনো ক্ষেত্রে যে ল্যাপস হচ্ছে না সেটা আমি বলবো না, কিন্তু আমাদের আসলে আন্তরিকতার কখনো কোনো অভাব ছিল না। তো আমি চাইবো যে আজকে যে দুটো কাগজ আমাদেরকে দেয়া হয়েছে, আমাদের গণমাধ্যম মানে সম্প্রচার অধ্যাদেশে এর যেন প্রতিফলন থাকে, এটা আমি নিশ্চিত করার চেষ্টা করব। আর প্রেস কাউন্সিল, প্রেস কমিশন অর্ডিন্যান্স, সেখানেও সংস্কার কমিশনের মতামতগুলো আমরা যতটুকুন পারি ইনকর্পোরেট করব। এগুলো অনেকটাই অ্যাসপিরেশনাল, এটার প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টগুলো নিয়ে এবং লিগ্যাল অ্যাসপেক্টগুলো নিয়ে আমাদেরকে ট্রান্সলেট করতে হবে। আর নুরুল কবির ভাই যে তিনটা কথা বলেছেন তার মধ্যে একটা আই এম অলরেডি অ্যাড্রেসিং, বাকি দুটো আমি আগামীকাল যে খবর নেব। তো চলেন আমরা অবশ্যই সরকারের সমালোচনা করবেন, কিন্তু আমাদেরকে কিন্তু একসাথে এঙ্গেজড হতে হবে। এটা কেবল সরকারের স্বার্থে না, এটা সত্যিকার অর্থে বস্তুনিষ্ঠ একটা গণমাধ্যম, জনবান্ধব একটা গণমাধ্যম গড়ে তোলার জন্য কিন্তু এই পার্টনারশিপটা আমাদের খুবই জরুরি। আমি জানি যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের পক্ষ থেকে যে মিডিয়া হাউসগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, আসলে এটা মিডিয়া হাউস শুধু ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয় না, এটা সাংবাদিকতার, গণমাধ্যমের একটা বড় ধরনের ক্ষতি। এবং আই মাস্ট সে, আমি কোনো একদম স্পষ্ট ভাষায় বলতে চাই, এই আগুন যারা লাগায়, এই ককটেল যারা বিস্ফোরণ ঘটায়, এরা হচ্ছে অভিন্ন প্রতিপক্ষ। এদের রাজনৈতিক পরিচয় বা রাজনৈতিক বিশ্বাস যদি ভিন্ন হয়ে থাকে, সহিংসতার মাধ্যমে কোনো জায়গাতেই কোনো পরিবর্তন আনার কোনো সুযোগ নেই। আমরা এঙ্গেজমেন্টের মাধ্যমে, সংযমের মাধ্যমে, সমালোচনার মাধ্যমে, নিজেদের ক্ষোভ প্রকাশের মাধ্যমেই একটা জায়গায় পৌঁছাবো। ইট ইজ আ প্রসেস। শুধু লোক বদলে দিলেই দেশ বদলে যাবে না, সিস্টেম বদলাতে হবে। সিস্টেম বদলে দিলেই সিস্টেম আগামীকাল কমপ্লায়েন্ট হয়ে যাবে না। সেই সিস্টেমের চর্চা করার জন্য আমরা প্রস্তুত আছি। বেতন স্কেল, আমরা বলি বেতন স্কেল, বলেন তো কয়জন গণমাধ্যম মালিক এই বেতন স্কেলটা মেনে নেবে? কাজে সেখানেও তো আমাদের অনেক কাজ করার আছে। 1.5 মাস আমি এক্সকিউজ হিসেবে দেখব না, তবে 1.5 মাসে আমার যতটুকুন সম্ভব আপনাদেরকে সাথে নিয়ে অবশ্যই একটা এঙ্গেজমেন্ট প্রসেসের মাধ্যমে সর্বোচ্চটুকুন করে যাওয়ার চেষ্টা করব। আরেকটা কথা হচ্ছে, আমরা যা করে যাব তাই আগামী নির্বাচিত সরকার মেনে নেবেন বা এন্ডোর্স করবেন তেমনও তো কোনো কথা নেই। ফলে একই সাথে রাজনৈতিক প্রসেসগুলোর সাথেও কিন্তু এঙ্গেজড হওয়াটা জরুরি। আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য অনেক ধন্যবাদ। আশা করি আপনাদের যে প্রয়াস, আজকে 5টা দিয়েই শুরু হয়, 40টা দিয়ে একবারে শুরু হয় না। এই 5 জনও যে সাহস করে এগিয়ে এসছেন, তাদের নামগুলো আপনারা বললে হয়তো তাদেরকে অভিনন্দন ডিরেক্টলি নাম দিয়ে বলতে পারতাম। লেট আস নট স্প্রেড ফ্রাস্ট্রেশন। ফ্রাস্ট্রেটেড হওয়ার অনেক কারণ আছে, আমি অবশ্যই বিশ্বাস করি, কিন্তু ফ্রাস্ট্রেটেড হওয়ার কারণটা যে আজকেই শুরু তা না, এরও কিন্তু একটা কনটেক্সট আছে। কিন্তু আগামীর দিনে আমরা যেন ফরওয়ার্ড লুকিং হই, পজিটিভ হই, দেশটাকে আর অনাবশ্যক বিভাজনের দিকে না নিয়ে যাই এবং জাতীয় স্বার্থকে একসাথে ডিফাইন করতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।